আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শহীদ পরিবারকে আর্থিক ও আইনি সহযোগিতা সহ 5 দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাজধানীতে শহীদি মার্চে ছাত্র জনতার ঢল। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। কোনো ফ্যাসিবাদী দল এদেশে রাজনীতি করতে পারবে না ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনারের পদত্যাগ। বিভিন্ন কারণে 2024-এ স্বচ্ছ নির্বাচন করা যায়নি বলে সিইসির মত। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনচাহিদা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ। এবং নির্বিচারে প্রকৃতি ধ্বংস ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে মহাবিপন্ন শকুন। সংরক্ষণে জনসচেতনতার তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চে ছাত্র জনতার ঢল নামে। রাজধানীতে পদযাত্রা শেষে শহীদ মিনারের সমাবেশ থেকে শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি 5টি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মইনুল হাসানকে সাথে নিয়ে লায়লা নওশিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান ও রাসেল জমাদ্দার। পদযাত্রার নির্ধারিত সময় বিকেল 3টা হলেও দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন হাজার হাজার ছাত্র জনতা। হাতে জাতীয় পতাকায় এখনো বিজয়ের দোলা। 1 মাস আগের ঠিক এই দিনেই বাংলাদেশ সাক্ষী হয়েছিল নতুন এক ইতিহাসের, নতুন এক বিজয়ের, নতুন এক বাংলাদেশের শুভ সূচনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের দুঃশাসনের সমাপ্তি ঘটে। সেই গণ অভ্যুত্থান ও তার আগের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহীদ ছাত্র জনতাকে স্মরণ করে ও আহতদের অবদানকে মনে রাখতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ। হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদি মার্চ চলে যায় নিউ মার্কেট হয়ে ধানমন্ডি, এরপর সংসদ ভবন এলাকায়। সেখান থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে ছাত্র জনতার পদযাত্রা আবারও আসে রাজু ভাস্কর্যে। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ এই পদযাত্রায় কারো এতটুকু ক্লান্তি নেই। সবারই স্বপ্ন বৈষম্যমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। এদেশে কোনো স্বৈরাচারী শাসন আমরা দ্বিতীয়বার চাই না। অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে 72-এর সংবিধানে আমাদের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিট আবার পুনরুদ্ধার হোক। আমাদের শিক্ষা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয় এবং আমাদের সর্বস্তরে সংস্কার হলে ভালো হয়। সন্ধ্যা নাগাদ শহীদি মার্চ এসে পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাখতে সবার প্রতি আহ্বান জানান। একই সাথে অন্তর্বর্তী সরকারের কাছে 5টি দাবিও জানান তারা। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি আপনারা 5ই সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এই 5ই সেপ্টেম্বরে আপনাদের
নতুন করে কোনো ফেসিবাদী শক্তি যাতে ক্ষমতা গ্রহণের সুযোগ না পায় তার জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান সমন্বয়কদের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন বড় চ্যালেঞ্জ দুঃশাসন ও স্বৈরাচারের সৃষ্টি করা ক্ষত পূরণ করা। এই জন্য একতা ও সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র রেখে পালিয়েছেন। একে পূর্ণ গৌরবে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেছেন, তরুণ বিপ্লবীরা দেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছে তা পূরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে প্রধান উপদেষ্টা তার বার্তায় স্পষ্ট করে উল্লেখ করেন, খুনিদের ফিরিয়ে আনা এবং স্বৈরাচার ও দুর্নীতিবাজদের পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে। শিক্ষার্থীরা বিপ্লব পরবর্তী সময়ে অনেক গুরুদায়িত্ব পালন করেছে, তাই তাদের এখন ক্লাসে ফিরে যেতে বলেছেন প্রফেসর ইউনূস। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার নিশ্চিত না করে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল বা জোট এদেশে রাজনীতি করতে পারবে না। নীলাদ্রি শেখর রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের শুরুতেই ছাত্র বিপ্লবের 1 মাস পূর্ণ হওয়ায় অভিনন্দন জানানো হয়। এই সময়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আজ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। জুলাই আগস্ট গণহত্যা স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জনগণ যেভাবে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। বিভিন্ন শিল্প কারখানা সহ শ্রমিক অঙ্গনে যে বিশৃঙ্খলা চলছে তা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে। তারা শ্রমিকদের দাবি দাওয়া পূরণে উদ্যোগ নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট, জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। খসড়া নীতিমালা পরীক্ষা করে হালনাগাদ ও পরিমার্জনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে আহ্বায়ক করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
দায়িত্ব পালনের 2 বছর 6 মাসের মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে 4 কমিশনার সহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় 2024 সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিল স্বীকার করে তিনি বলেন, সদিচ্ছা থাকলেও বিভিন্ন কারণে স্বচ্ছ নির্বাচন দিতে অসমর্থ হয় কমিশন। শুধু নির্বাচন কমিশন পুনর্বিন্যাস না করে পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি। আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের পর KM নুরুল হুদা। দায়িত্বের হাত বদল হলেও সমালোচনা থেকে বের হতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ 2024-এর জাতীয় সংসদ নির্বাচনেও কাজী হাবিবুল আউয়াল কমিশন বিএনপি জামাত সহ অনেক দলকেই আনতে পারেনি। নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো দাবি আসে নির্বাচন কমিশন সংস্কারের। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময়ে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী। আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নির্বাচনে বিএনপি সহ বড় দলগুলোর অংশগ্রহণ না থাকায় 2024 সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে স্বীকার করেন তিনি। তবে দাবি করেন সব কমিশনই পক্ষপাতদুষ্ট হতে পারে না। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়-দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। শুধু নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ বিষয়ে কিছু পরামর্শ দেন সদ্য পদত্যাগকারী সিইসি। বিদ্যমান ব্যবস্থায় আমাদের বিশ্বাস, কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে একটি জাতীয় নির্বাচন ছাড়াও প্রায় 2000 স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। শুধু পদত্যাগ নয়, নির্বাচন কমিশনের সদস্যদের বিচার দাবি করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন, প্রহসনের নির্বাচনের কারণে তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। রাহুল রায় রিপোর্ট। বন্যা দুর্গতদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি দেশব্যাপী নানা কর্মসূচি থাকছে বিএনপির। রাজধানীতেও প্রতিদিন বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন দলটির নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। সেখানেও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। নেতাকর্মীদের শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।
রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় গার্ড অফ অনার প্রদান করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পৌঁছালে 3 বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান। পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে 3 বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষ্ঠুরতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। ভারতে থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন যা সমস্যার সৃষ্টি করছে। শেখ হাসিনা ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছে না বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে এই বিষয়ে এখনই ভাবছে না তারা। চ্যানেল আইকে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন করার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে, নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠিত করতে। শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। পালন করছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান এই 2 মন্ত্রণালয়ের দায়িত্ব। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশ গঠন, সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। যে ধরনের সংবিধান মানুষ চায়, দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে এবং 72 সংবিধানকে কাটাছেঁড়া করে যে অবস্থা করা হয়েছে এবং 72 সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেইন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে। তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে, এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তার ভিত্তিতে হবে। জনমতটা আপনারা কিভাবে নেবেন? জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে। এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা সেমিনারের প্রতি মানুষের রিয়াকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায়, টিভিতে আমরা দেখছি যে কি ধরনের বাংলাদেশ মানুষ চায়। জনমত তৈরি হয়ে আছে। এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে, প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, সকল স্টেক হোল্ডারের সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব। দেশের মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন করার কথা ভেবে দেখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা তো অলরেডি পলিটিক্সেই আছি, যেহেতু সরকারে আছি। মানুষ এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায়, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে, সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করব। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনও রাজপথে কাজ করে যাচ্ছেন, তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন। এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে এই তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন, তাহলে আমরা ভেবে দেখব। তরুণদের কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা উপদেষ্টার। তরুণদের যেই শক্তি আছে, তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে, এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলেন, তাহলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। শুধুমাত্র আইডিয়াল
জায়গা থেকে না, আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। এবং এই আন্দোলনে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে, তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণটা যদি থাকে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। শ্রমিকের বৈষম্য দূর করতে যুগোপযোগী শ্রম আইন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিস্তারিত সাক্ষাৎকারটি দেখবেন শুক্রবার রাত 10:30 চ্যানেল আইতে। শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারী যেই হোক আটক করবে পুলিশ। বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। খেলাপি নয় এমন গার্মেন্টস মালিকরা আগস্ট মাসের বেতন ভাতা দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ঋণ পাবেন বলেও জানান তারা। গভর্নরের সঙ্গে আরেক বৈঠক শেষে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জানান 1 সপ্তাহের মধ্যে এস আলমের লুটপাটের প্রকৃত চিত্র পাওয়া যাবে। রিজভিন আজের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা চলছে। আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উৎপাদন বন্ধ থাকার ধকল সামলাতে এরই মধ্যে 1 মাসের বেতন সহযোগিতা হিসেবে ঋণ পাচ্ছেন শিল্প মালিকরা। শ্রমিক বিক্ষোভের নামে নতুন করে অস্থিরতা তাদের উদ্বিগ্ন করেছে। একটা লিমিটেশন হচ্ছে যে পুলিশের শক্তি নাই বাট ক্ষমতা আছে, বাট আর্মির শক্তি আছে কিন্তু ক্ষমতা নাই। সো আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই, সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন যেটা যে স্যালারি লোন, 1 মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে এটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবারও কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। লিমিট যাদের শেষ হয়েছে তারাও পারবে, বিকজ এটা টোটালি এক্সট্রা একটা অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক অ্যারেঞ্জ করেছে। সো লিমিটের মধ্যে না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যার অলরেডি ক্লাসিফাইড হয়েছে এই টাইপের ব্যাংক, এই টাইপের ফ্যাক্টরিগুলি এই সুযোগের আওতায় আসবে না। বিজিএমইএ প্রতিনিধিদের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসলামী ব্যাংকের নতুন পরিচালকরা। আর মানি কিন্তু খেয়াল রাখবেন, মানি যখন মুভ করে ওটার ইকুইভ্যালেন্ট অ্যাসেট বা অন্য কিছু কিন্তু প্রকিউর করে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগবে। আমরা স্টেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাচ্ছি। ইসলামী ব্যাংকের বিতরণকৃত 1,74,000 কোটি টাকা ঋণের মধ্যে সিংহভাগই নামে বেনামে লুট করেছে এস আলম গ্রুপ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আওয়ামী লীগ 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে জানান তিনি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছেন বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করছে আগামী নির্বাচন। যে যার যার মতামত তার যার জায়গায় থাকবে, কিন্তু যেই পয়েন্টগুলোতে, যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত, অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা। বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব। এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেস ধরে, এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা। এই ভিত্তিতে আমরা আসলে ঐক্যের চিন্তাটা করছি এবং চেষ্টা করছি। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, পাখির মতো যারা মানুষ হত্যা করেছে এই প্রজন্ম তাদের আর গ্রহণ করবে না। মানুষের সাথে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে
আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুবই ওইরকমই হওয়া উচিত যেমনটা 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে মুসলিম লীগের রাজনীতি যা হয়েছে। মুসলিম লীগ 71 পূর্ববর্তী সময়ে ঠিক যেই আচরণ করেছে দেশের জনগণের সাথে, আওয়ামী লীগ 5ই আগস্টের বিপ্লব পূর্ববর্তী সময়ে তার চেয়ে আরও অনেক জঘন্য আচরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে, এই গণহত্যা যারা দেখেছে, তারা কোনোদিন আওয়ামী লীগকে আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না। মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এর মাসুল বিএনপিকে বেশি গুনতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 5ই আগস্ট আশুলিয়ায় শিক্ষার্থী আবির নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এতে ওই ছাত্রসহ কয়েকজনকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন শিক্ষার্থীর বোন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ দিন পর্যন্ত আশুলিয়ায় হত্যা গণহত্যার ঘটনা ঘটে। এখানে 5ই আগস্ট পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ। পরে এক ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে করে মরদেহগুলো নিয়ে জ্বালিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য। এতে আবিরের মরদেহ ছিল বলে দাবি করে এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় অভিযোগ দাখিল করা হয়। আশুলিয়াতে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তারা ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে তো মেরেছেই, তারা সেখানে আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছিল যাতে গণহত্যার নির্মম নিষ্ঠুর সচিত্র বিষয়গুলো নিচ্ছিন্ন করে দেওয়া যায়। সেখানে সেই গণহত্যাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রিপল-ই-এর ছাত্র আবির, তিনি সেখানে শহীদ হন। নিহত হওয়া নিয়ে বিচার চেয়ে মামলা করেছেন, অভিযোগ দাখিল করেছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 21 জন পুলিশের অফিসার এবং কনস্টেবলকে আমরা এখানে আসামি করেছি। ভাই হত্যার বিচার চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহতের বোন। আমার ভাই রক্ত শূন্য হয়ে মরে গেছে। আমি বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাই সহ যত শহীদ ছাত্রদের হত্যা, যত মেধাবী স্টুডেন্ট যারা ন্যায়ের পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই স্বৈরশাসক নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, আমার ভাইকে সহ যত ছাত্রদের শহীদ করেছে, আমি এই সকল আসামির বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, আমি ফাঁসি চাই। আইনজীবীরা জানিয়েছেন, দাখিল করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী ও কুমিল্লার সীমান্তবর্তী জনপদে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রত্যন্ত এলাকার হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সংগঠনটি। ভয়াবহ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসির রিপোর্ট। এখনো ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন কুমিল্লা ও নোয়াখালী জুড়ে। খাদ্যসহ নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা। বন্যার পানি নামতে থাকলেও ঘরে ঘরে বাড়ছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার মতো পানিবাহিত রোগ। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। এই অবস্থায় দুর্গতদের দোরগোড়ায় চিকিৎসা সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আপৎকালীন স্বাস্থ্যসেবার আওতায় শিশু, বৃদ্ধ সহ হাজারো মানুষ। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এই সমস্ত জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। বিভিন্ন দুর্গম অঞ্চলে গিয়ে নৌকায় করে, ট্রাকে করে, অনেক কষ্ট করে এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ স্বস্তি দিচ্ছে বানভাসী জনপদে। আমার বাচ্চার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বুকের দুধ টানে না, পেট ফুলে থাকে। আজকে বিনামূল্যে চিকিৎসা পাইলাম, ওষুধ পাইলাম, আমার খুব উপকার হইল। মাথা ব্যথা করে, মানে খানার রুচি নেই। এলাকাবাসী সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেয়ে আমি খুব উপকৃত হলাম।
সংগঠনটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের যে মেডিকেল টিম ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই মেডিকেল টিমটা আনার জন্য, এবং তাদের ম্যানেজমেন্ট এবং তাদের স্বাস্থ্যসেবা সকল কিছু সার্বিক দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ এটা ছিল সবচেয়ে বেস্ট। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। যে কোনো দুর্যোগে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই। 3 দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল, তবে নির্বিচারে প্রকৃতির ধ্বংস সহ অপরিণামদর্শী কর্মকাণ্ডের সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন। শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। একসময় গ্রামগঞ্জের আকাশে হরহামেশাই উড়ে বেড়াত বিপন্ন প্রায় পাখি শকুন। বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করে পাখিটি। এজন্য শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ মানবসৃষ্ট নানা কারণে কমে যাচ্ছে শকুনের সংখ্যা। গত 3 দশকে বাংলাদেশ থেকে শতকরা 99.99% কমেছে শকুনের সংখ্যা। ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে শকুন দ্রুত অসুস্থ হয়ে মারা যায়। এজন্য মহাবিপন্ন শকুন সংরক্ষণে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ওষুধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ, শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা 2016-2025 প্রণয়ন, শকুন সংরক্ষণ কমিটি গঠন সহ বিভিন্ন গবেষণাও পরিচালনা করা হচ্ছে। বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলকে নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব পরিবেশের বন্ধু শকুন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পর্যটকদের সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন বা আগাম অনুমতি প্রদানের পরিকল্পনা করছে সরকার। দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ। ইউনিডোর সহযোগিতায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে আয়োজিত সেমিনারে তিনি বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেমিনারে ইউনিডোর বাংলাদেশ প্রধান ডক্টর জাকিউজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। সেখানে বিপর্যয় তো ঠেকানোর কোনো উপায় আছে কি? এই জায়গাগুলিতে আমরা কাজ করব। আমাদের অনেক প্ল্যান আছে। আমরা চাইবো যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন, অনুমতি নিয়ে যাবেন, অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এই যে বিষয়গুলি আস্তে আস্তে এগুলি আসবে। আমরা একদিনে সেটা করে ফেলতে পারবো তা না। আমরা যেটি করা শুরু করতে চাই, যেটি শুরু করার জন্য শুরু হয়েছে অলরেডি। সংবাদে এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার স্কুলে এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত ও আহত অন্তত 9 জন, বিদ্যালয়ের এক ছাত্র গ্রেফতার। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব পুলিশ সদস্য হত্যাসহ বড় অপরাধে লিপ্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে আইজিপির প্রতি দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
এছাড়া বর্তমানে কাজে যোগ দেয়া সাধারণ পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনতেও আইজিপির প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে পুলিশ সদর দপ্তরে আইজিপি মইনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক ডাকসু ভিপি নূর। বলেন, বর্তমানে যেসব মামলা হচ্ছে তাতে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হচ্ছে। এমন ঘটনা যাতে একটিও না ঘটে সে ব্যাপারেও আইজিপির প্রতি অনুরোধ জানিয়েছেন তিপি। আমরা বলেছি যে পুলিশের মধ্যে যারা সুস্পষ্ট অপরাধের সাথে যারা জড়িত ছিল, মানুষের উপরে হামলা গুলি চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। সাম্প্রতিক সময়ে যে মামলাগুলো হচ্ছে সেখানে অনেক মামলায় দেখা গেছে যে যারা সংশ্লিষ্ট না তাদেরও নাম এসেছে বা তারা আসামি হয়েছে। যারা মামলাগুলো দিচ্ছেন তাদেরও কিন্তু খেয়াল রাখতে হবে যে তাদের কারোর সাথে ব্যক্তিগত রেষারেষি কিংবা কারোর সাথে শত্রুতা, সেই কারণে যে একজনকে মামলায় ঢুকিয়ে দিলাম সেইটাও যেন না করে। তাহলে এই ধরনের হয়রানি কিংবা এই ধরনের একটা আজগুবি মামলায় আসামি করার ফলে তাদেরও কিন্তু শাস্তি পেতে হবে। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাই স্কুলে এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 9 জন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষক, 2 জন শিক্ষার্থী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কল্ট গ্রে নামে ওই স্কুলেরই 14 বছর বয়সী ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। জর্জিয়ার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গ্রেকে প্রাপ্তবয়স্কদের মতো বিচারের মুখোমুখি করা হবে। এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, অনলাইনে হুমকি পাওয়ার পর স্থানীয় স্কুলে হামলার ব্যাপারে 2023 সালে তারা সতর্ক করেছিল। তবে গ্রেফতার কল্ট গ্রে ওই হুমকির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। জর্জিয়ায় স্কুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ইয়েসু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে অংশ নিয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা সাদেক সাব্বির। অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমল সহ অনেকে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ তীরের পর্যটন নগরী ইয়েসু শহরে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা। ইতোমধ্যে পাকিস্তান ও ভারতে প্রদর্শনী হয়েছে দ্য লাস্ট ওয়ার্ডের। কলকাতায় মিসিনটেজ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে দ্য লাস্ট ওয়ার্ড। কৃষি সংবাদ। আনারস চাষ করে উৎপাদন খরচও উঠে আসছে না টাঙ্গাইলের মধুপুরের চাষিদের। ব্যাপক লোকসানের মুখে পড়ে দিশেহারা তারা। অতিবৃষ্টি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং বন্যাকে দায়ী করছেন কৃষক। প্রকৃতি সংবাদ। আগামী 2 মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভায় নদীর সঠিক সংখ্যা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে জনমতামত গ্রহণ ও শুনানির সুযোগ দেওয়ার নির্দেশনাও দেন তিনি। এছাড়া কীর্তনখোলা, রূপসা সহ গুরুত্বপূর্ণ নদীসমূহের পাড় অবৈধ দখলমুক্ত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দায়িত্ব দেন উপদেষ্টা। তিনি বলেন, অবৈধ পলিথিন ব্যাগ বন্ধ এবং পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহারে ক্যাম্পেইন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের পরিচালনায় সভায় নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে বরিশালে 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ মেলা উপলক্ষে নগরীর বেলস পার্ক থেকে একটি র্যালি বের করা হয়।
পরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম ও অন্যরা। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আত্মগোপনে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল সহ ওই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী জানান, 2022 সালের 3রা সেপ্টেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় তার বাবা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। পরে গোপনে সাভারের একটি এতিমখানায় মরদেহ দাফন করে তৎকালীন সরকার। হারিস চৌধুরীর মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট নেই। সে সময় হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে বিভিন্ন আলোচনা এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এইসব ঘটনা তুলে ধরে সামিরা চৌধুরী হাইকোর্টে বাবার মৃত্যু নিশ্চিত হতে ডিএনএ টেস্টের আবেদন জানান। পরে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে অযৌক্তিকভাবে বরখাস্ত সব কর্মকর্তাকে নিজ পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত 200 জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তার পক্ষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। অন্যায়ভাবে এসব কর্মকর্তাকে বরখাস্ত ও জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাদের আবারও নিজ পদে পুনর্বহালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করা হয়।